সকলকে নমস্কার। আজকে আবার একটু ইতিহাস, চায়নার ইতিহাস। কারণ কিছু ইতিহাস না জানলে, না বুঝলে, আর কে বা কারা ভারত এবং তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশের ক্ষতি করেছে সেগুলো না বুঝলে, না জানলে আজকের দিনে দাঁড়িয়ে যে রিসার্জেন্স হচ্ছে বা রোল রিভার্সাল হচ্ছে বা ক্ষতিগুলোর রিপেয়ারিং চলছে সেগুলো কিন্তু কেন, কোনটা, কখন হচ্ছে বোঝা যাবে না। আর সবচেয়ে বড় কথা, তার একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে আমাদের বলিউডের যারা যারা প্রায় সকলেই, সবাই তো বলবো না, প্রায় সকলেই যে পরিমাণ ক্ষতি বলিউডে করেছে ভারতীয় সংস্কৃতির, তো সেই কিছু কিছু ধরে ধরে র্যাডিক্যালস অভিনেতাগুলোকে দিয়ে দিয়েই এখন সেই ক্ষতিপূরণ বা রোল রিভার্সাল করানো হচ্ছে। আমরা অনেক কিছুই কিন্তু চোখের সামনে দেখছি, প্রমাণ পাচ্ছি। আর খুব রিসেন্টলি বিগত কয়েকদিনের মধ্যেও একটি ঘটনা ঘটেছে, তো আমি সেই নিয়ে আর কথা বলছি না। তো আজকে চায়নায় ফিরে যাচ্ছি। তো আমার চায়নার একটি পুরো সিরিজ রয়েছে যেটি ইউটিউবে রাখা রয়েছে, আর আমি তার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম, যেখানে আমার 3-4টে ভিডিও আছে। যেটা শুরুই করেছিলাম যে ভারতের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, শিল্পকলা সমস্ত কিছু কিভাবে বুদ্ধিস্টদের মাধ্যমে, বৌদ্ধ স্কলারদের মাধ্যমে এবং ভারতীয় স্কলারদের মাধ্যমে তিব্বত হয়ে কি করে চায়নাতে প্রসারিত হয়েছিল, এবং অবশ্যই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। তো সেই অজস্র বৌদ্ধ মঠ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, বুদ্ধিস্টদের হত্যা করা, তিব্বতিয়ানদের হত্যা করা, কিভাবে কমিউনিস্ট পার্টি করেছিল সেসব আমি সমস্ত কিছু বুঝিয়েছি। কিভাবে কমিউনিস্ট পার্টি মাও সেতুংয়ের নেতৃত্বে কিভাবে দুর্ভিক্ষ নেমে এসে কোটি কোটি চাইনিজদের মৃত্যু হয়েছিল। তো যে আমার চায়না সিরিজে প্লে লিস্টে ইউটিউবে ওই 3-4টে ভিডিওতে সমস্ত কিছু ডিটেলে বর্ণনা করা। এই চায়নার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল কালচারাল রেভলিউশন। এই নিয়ে আমার কথা বলা হয়নি, তো এটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে সেই নিয়ে একটু আলোচনা করব। এবারে কি হয়েছিল যে যেহেতু আমি আগের ভিডিওতেও বলেছি, যেহেতু চাইনিজে বৌদ্ধ কালচারের খুবই প্রভাব ছিল, যে এই কালচার মানেই হচ্ছে ভারতীয় সংস্কৃতির উপরে রেসপেক্ট, তো সেটাকে নষ্ট করার জন্য এবং 1966 থেকে যে কমিউনিস্ট কালচারাল রেভলিউশন, সেইগুলোর জন্য কিন্তু ওই 1962 যুদ্ধ ভীষণ প্রয়োজন ছিল এই কমিউনিস্ট পার্টির কাছে, চাইনিজ কমিউনিস্ট পার্টির কাছে বা মাও সেতুংয়ের কাছে। তো এরপরে এই 4 বছর ধরে এই যে পরিবর্তন, এই কমিউনিস্ট কালচারাল রেভলিউশনের কাজ কিন্তু 1962 থেকেই শুরু হয়ে গেছিল। জন্য 1962 থেকেই সোশ্যাল এডুকেশনাল মুভমেন্ট চালু করা হলো। এর মূল উদ্দেশ্যই ছিল পার্টি, বিউরোক্রেসি আর হচ্ছে গ্রামাঞ্চলে গিয়ে গিয়ে ক্যাপিটালিস্টের খোঁজ করা আর মাও সেতুংয়ের আদর্শকে আরো জোরদার করা। এর কারণ আরো কি ছিল, যেহেতু মাও সেতুংয়ের যে গ্রেট লিপ ফরওয়ার্ড, যা আমি আগের ভিডিওতে বর্ণনা করেছি, যে গ্রেট লিপ ফরওয়ার্ডের ফলে যে দুর্ভিক্ষ নেমে এসে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছিল, তাতে তার পার্টি যা নিন্দিত হয়েছিল সারা পৃথিবী থেকে, আর তার পার্টির যা অবস্থা হয়েছিল, তাতে এইগুলো করানো তার জন্য খুবই দরকার ছিল। কালচারাল রেভলিউশনের রিহার্সালে কি করা হতো, যে প্রত্যেকটি ক্যাডারের মধ্যে সেলফ ক্রিটিসিজম, আত্মসমালোচনা, এগুলোকে বাধ্যতামূলক করা। তারপরে শ্রেণী বৈষম্য, ক্লাস ডিভিশন, সেটাকে ইচ্ছা করে কেন্দ্রের ইস্যুতে নিয়ে আসা, কেন্দ্রীয় ইস্যুতে নিয়ে আসা, প্রধান ইস্যু। এরপরে হচ্ছে 1963 থেকে 65 পর্যন্ত এই পুরো কিন্তু ওখানের যুবক যুবতীদের মগজ ধোলাই চলেছে, বা যেটাকে আমি বারবারই বলি ব্রেন ওয়াশ, বা বলতে পারেন আইডিওলজিক্যাল ইনডক্ট্রিনেশন, যেটা পশ্চিমবঙ্গের টিনেজারদেরও কিন্তু করা হয়েছিল এবং আজও করা হচ্ছে। এই সেম কিন্তু পশ্চিমবঙ্গেও একইভাবে একই পদ্ধতি অনুসরণ করে কাজ চলে এসছে। সমস্ত স্টুডেন্টকে জড়ো করে স্কুল, কলেজ, মাঠে ঘাটে একটা গন্ডগোলের সৃষ্টি করানো চক্রান্ত চলতে থাকে। অথরিটিকে প্রশ্ন করার লাইসেন্স দিয়ে দেওয়া হয় এই বলে যে দলের ভিতরে গুপ্ত শত্রু আছে। এই স্টুডেন্ট মুভমেন্ট থেকেই কিন্তু কিসের জন্ম নেয়, রেড গার্ডের। এই রেড গার্ডরাই কিন্তু পরবর্তীকালে আউট অফ কন্ট্রোলের বাইরে চলে যায়, এবং পরবর্তীকালে টিচার, প্যারেন্টস, বড় বড় মানুষের উপরে, টিচার, প্যারেন্টস সবার উপরে হামলা করা শুরু করে। আর এই রকম ঘটনা কিন্তু প্রায় চলেছে 10 বছর, 1976 অবধি। মানে একদম একই প্যাটার্নে, যে স্টুডেন্টদের অপব্যবহার করে কুকর্ম করানো, স্টুডেন্টরা পড়াশোনা ছেড়ে দিয়ে দলে দলে রেভলিউশন জয়েন করতে থাকে আর এসব কাজ করতে থাকে। ঠিক পশ্চিমবঙ্গ যেই প্যাটার্ন ফলো করেছে, একটা গোটা জেনারেশন ধ্বংস হয়, লস্ট হয়ে যায়, পড়াশোনা করে না, এতটা র্যাডিক্যালস হয়ে যায়। এর পরবর্তী এরা মাওয়ের কথা শুনে শুনে দলে দলে রেভলিউশনে যোগ দেয়। পরবর্তীকালে যখন অবস্থা পুরো হাতের বাইরে চলে যায়,
তখন এই মাউই বাধ্য হয় আর্মি নামাতে এদের কন্ট্রোল করতে। তো এর ফলে কি হলো, গরিবত্ব বা পভার্টি আরো বাড়লো, স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, ইকোনমি ধ্বংস হলো। তো ঠিক যেমন পশ্চিমবঙ্গের ইকোনমি ধ্বংস করে দিয়েছে। এরপরে ড্যাং জিওপিং, উনিও ওই সমসাময়িক লিডার ছিলেন। তো মাওয়ের পরে উনি হন সিসিপির লিডার। তো উনি তো কালচারাল রেভলিউশন থেকে শিক্ষা নিয়েছিলেন, তাই মাওয়ের মতো আগে আমার পিওর আদর্শ আইডিওলজি চাই ওসবের দিকে গেলেন না, যে উনি জানেন আগে আমার ইকোনমি গ্রোথ লাগবে, পলিটিক্যাল স্টেবিলিটি লাগবে। তো কি করলেন, স্কুল কলেজ আবার খুলে দিলেন। তারপর ওদিকে হচ্ছে সায়েন্স টেকনোলজির উপরে খুব নজর দিলেন, আমেরিকার সাথে হাতে হাত মিলিয়ে একদম ইকোনমি গ্রোথের দিকে ফোকাস করতে থাকলেন। এতটাই উনি চালাক ছিলেন যে উনি কি করলেন, যে মানে পার্টির দিকে, শাসন ব্যবস্থার দিকে উনি পার্টির আইডিওলজি বজায় রাখলেন, কিন্তু ইকোনমিকে কিন্তু সেই আমেরিকার হাত ধরে মার্কেট ইকোনমির দিকে এগিয়ে নিয়ে গেলেন। তো এই ড্যাং জিওপিং ইনি কি করেছিলেন, কালচারাল রেভলিউশনের পরে আমেরিকাতে গেছিলেন যে আমেরিকার কোঅপারেশনের কাছে সাহায্য চাইতে। তো আমেরিকা তখনই, কারণ উনি তো বললামই, উনি বুঝেইছিলেন যে ইকোনমি গ্রোথ করতে গেলে সেই আমেরিকার হাত ধরে মার্কেট ইকোনমি করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমেরিকা তখন কি বলল, হ্যাঁ তোমাকে আমরা সাহায্য করব, আমাদের সমস্ত প্রোডাকশন ইউনিট তোমার দেশে বসাবো, সমস্ত কিছু তোমার দেশের লেবার ইউজ হবে, তোমাকে তার বদলে কি করতে হবে, সমস্ত কিছু প্রোডাক্ট ফিনিশড গুড উৎপন্ন করে করে আমাদের দেশে এক্সপোর্ট করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন তোমাদের দেশের ইন্টারনাল ইউজ বেশি না হয়, আর মানে যত পারো আমাদের দেশকে দিয়ে দাও। এই ইন্টারনাল ইউজ যাতে বেশি না হয় সেজন্য ড্যাং জিওপিং চায়নায় ফিরে এসে যা যা আমেরিকা হুকুম দিল সেই সব কাজ করতে থাকলো। এসইজেড বানালো, মানে স্পেশাল ইকোনমিক জোন বানালো, এত এত প্রোডাকশন ইউনিট হলো, প্রোডাকশন হাব তৈরি হলো, লেবার অ্যাবিউজ হলো, আর ওয়ান চাইল্ড পলিসি স্টার্ট করে দিল। ওয়ান চাইল্ড পলিসি কেন স্টার্ট করে দিল, যাতে করে নিজের দেশের জনগণের ইউজকে কমানো যায়। আর চাইনিজদেরকে আমেরিকা ডেকে নিয়ে নিয়ে টেকনোলজি আর সবকিছু ট্রেনিং দিতে শুরু করলো। এর ফলে আরেকটাও হয়েছিল, প্রচুর চাইনিজ এই আমেরিকার টেকনোলজিকে কিন্তু চুরি করতে বা কপি করতে, যেটাই বলুন, সেটাও কিন্তু করা শুরু করে দিল। তো এবারে এটাই হলো যে আমেরিকা আবারও সেই একই জিনিস রিপিট করব, চায়নার ভিডিওগুলোতে রিপিট করেছি যে আমেরিকা নিজের পরিবেশকেও নষ্ট করলো না, এদিকে চায়নাকে ইউজ করলো, চায়নার লেবার অ্যাবিউজ করলো, অথচ এই নিজেরা বসে বসে শুধু ডলার প্রিন্ট করে করে, ফ্রি প্রিন্টিং ডলার দিয়ে সমস্ত ফিনিশড গুড কিনে নিতে থাকলো। এরপরে তো যখন গ্লোবালাইজেশন স্টার্ট হয়, চায়নাকে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে স্থান দেওয়া হয়, তারপর তো আরো বেশি করে আমেরিকান কোম্পানিগুলো চায়নার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, যার জন্য আপনারা লক্ষ্য করলে জানতে পারবেন যে 2000 সালের পর থেকে কিন্তু হঠাৎ করে দেখা যায় ভারতীয় মার্কেটও পুরো চাইনিজ প্রোডাক্টে ভরে যায়। এই করে করে চায়না পুরো পৃথিবীর প্রোডাকশন হাবে কিন্তু পরিণত হয়ে যায়। এতে করে চায়না অনেক কিছু পেয়েছে, টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে, পুরো পৃথিবীর প্রোডাকশন হাব হতে পেরেছে। কিন্তু যা যা চায়না হারিয়েছে তা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু শি জিনপিং বুঝতে পারছেন। কি হারিয়েছে? পলিউশন, অবশ্যই পলিউশন, এত পলিউশন, কার্বন এমিশনে সবার প্রথমে চায়না। তারপরে ওদিকে লেবার অ্যাবিউজ, আজকের দিনেও প্রচুর কনসেন্ট্রেশন ক্যাম্প আছে যেখানে জোর করে লেবারে পরিণত করা হয়, ওই মাও সেতুং যা করে দিয়ে গেছে। তারপরে শুধু তাই নয়, এমনকি এই যে সব থেকে বড় বিপজ্জনক চায়নার হয়েছে ওয়ান চাইল্ড পলিসি, এই একটি সন্তান পলিসির জন্য আজকে গোটা চায়নার গড় আয়ু 40-এর উপরে হয়ে দাঁড়িয়েছে, মানে চায়না অর্ধেক বুড়ো হয়ে গেছে। খেয়ে সেটা বলেই করব আজকে যে এই পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা, সিপিএমরা, এরা সবসময় দেখায় চায়না কত কিছু করে ফেললো, ভারত পারলো না কেন, চায়নাকে দেখিয়ে দেখিয়ে। যেভাবে আমেরিকা চায়নাকে লেবার অ্যাবিউজ করেছে আর চায়নার পার্টি লিডাররা সেটা করতে দিয়েছে, যেভাবে চায়নাকে সুযোগ করে দিয়েছে আমেরিকাতে ডেকে নিয়ে গিয়ে গিয়ে টেকনোলজি চুরি করতে দেওয়া, কপি করতে দেওয়া, তার বদলে পরিবেশ দূষণ করে, পলিউট করে, লেবার অ্যাবিউজ করে, ভারত যদি আজকে সেটা করত, এই সিপিএম কমিউনিস্টরাই কিন্তু আবার লাল ঝান্ডা নিয়ে রাস্তায় বেরিয়ে বলতো পুঁজিবাদ নিপাত যাক, এত শোষণ কেন হচ্ছে, এরা কি করতে দিত? শুধু তাই নয়, করা তো উচিত নয়। আর যদি বা এই পলিসি, এই 34 বছর ধরে ক্ষমতা হাতে পেয়ে পশ্চিমবঙ্গের তো কিছুই করতে পারেনি, আরো ধ্বংস করে দিয়েছে। আর দ্বিতীয় কথা, এই দেশ অনুযায়ী যদি পলিসি নিতে হতো তাহলে তখন কে ছিল? নেহেরু কংগ্রেসদের পার্টি, তারা নেয়নি কেন? আর তারা যদি নিত, এরা লাল ঝান্ডা নিয়ে
নেমে পড়তো। এর পরের দুটো ভিডিও আমি এটাই কন্টিনিউ করব, কিন্তু চায়নাকে নিয়ে নয়, একটি ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা শোনার পরে বা বুঝলে আর কোনোদিন কারোর কোনো লেফটিস্ট, কোনো সিপিআইএম, কোনো সিপিএম, কোনো কমিউনিস্ট কেউ সামনে এলে তাদের মুখের উপর জবাব দিতে কারোর কোনোদিন কোনো অসুবিধা হবে না যে কিভাবে এরা ক্যাপিটালিস্টদের হাত কিভাবে শক্ত করেছে। এরা বলেছে আমরা ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে লড়ছি, কিন্তু কিভাবে এরা ঘুরিয়ে ক্যাপিটালিস্টদের হাতকেই এরা শক্ত করেছে পশ্চিমবঙ্গে তথা ভারতে। এবং এই লেফটরা যেখানে যেখানে পৃথিবীর যে দেশে সরকার গড়েছে সেই দেশের কিভাবে সর্বনাশ করেছে, আজকে তার প্রমাণ হচ্ছে ইউরোপ আর ইউকে। এছাড়া আরো অনেক প্রমাণ, আমাদের পশ্চিমবঙ্গের সর্বনাশ, ভারতের সর্বনাশ, সেই সমস্ত কিছু আমি বোঝাবো যে কমিউনিজম আর ক্যাপিটালিজমের পিতা একজনই। আমি সেটা ভালো করে প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবো।